হ্যালো ইভরান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বস দুনিয়া যার বসে ধারাবাহিক নাটক প্রেজেন্ট বাই ইউটিউব চ্যানেল মুভি হাব এক্সআর। আদ্রিতার বাবা মারা যাওয়ার পর সেন পরিবারের উপর আকাশ ভেঙে পড়েছিল। মারা যাওয়ার আগে পর্যন্ত আদ্রিতার বাবাই কল্যাণী দেবীর পছন্দের ছেলে ছিলেন, কিন্তু তারপর নবীন সেন সেই জায়গাটা দখল করে নেন। নবীনের একটাই লক্ষ্য ছিল সেন পরিবারকে ভেঙে সব টাকা পয়সা নিজের নামে করে নেওয়া। পরিবারের কোনো সদস্যই আদ্রিতা ও চিত্রাকে আর বাড়িতে রাখতে চায়নি, সমস্ত সম্পর্ক শেষ করে দিতে চেয়েছিল। কিন্তু সেই সময় আদ্রিতা আর ওর মায়ের পাশে এসে দাঁড়িয়েছিল আদ্রিতার মামা প্রফুল্ল পাল। প্রফুল্ল কানাডা নিবাসী হলেও সেই সময় বোন আর বঞ্জিকে সব রকম ভাবে সাহায্য করেছিল। আর সেন পরিবারের সদস্যরাও প্রফুল্লর ওয়েল সেটেলড ব্যবসা দেখে ওকে আর চটাতে চায়নি। চিত্রা আর আদ্রিতাকে ফের পরিবারে সামিল করে নিয়েছিল। এছাড়া প্রফুল্লর সঙ্গে সেন পরিবারের বিজনেস ডিল রয়েছে, তাই আদ্রিতা আর চিত্রাকে কষ্ট দেওয়া মানে সেই ডিলটা হাতছাড়া হওয়া। মা মেয়ের প্রতি কোনো ভালোবাসা সেন পরিবারের সদস্যদের মধ্যে নেই, শুধু টাকার উপরে এই সম্পর্কগুলো দাঁড়িয়ে রয়েছে। এবার অনেকদিন পর প্রফুল্ল ভারতে এসেছে, তাই সেন পরিবারের সঙ্গে তো তাকে দেখা করতেই হবে। কিন্তু যাই হোক, হঠাৎ করে প্রফুল্ল কেন ভারতে এলো? নীলের বিষয়টা খুবই অদ্ভুত লাগছিল। প্রায় 1 ঘন্টা ধরে গাড়ি চালিয়ে সেন ম্যানশনে পৌঁছে গেল নীল। ম্যানশনে ঢুকে প্রফুল্লকে চেয়ারে বসে থাকতে দেখলো নীল। ওদের মধ্যে চোখাচোখি হতেই প্রফুল্ল হাত নাড়ালো। আরে নীল, তাড়াতাড়ি এসো এখানে, তোমাকে একটু ভালো করে দেখি। প্রায় 3 বছর পর আমি তোমাকে দেখছি। প্রফুল্লর কথা শুনে ওভারওয়েলমড হয়ে নীল ওর কাছে গিয়ে দাঁড়ালো। আরে বাহ, আগের থেকে অনেক বেশি স্বাস্থ্যবান দেখাচ্ছে তো। খুব ভালো, নীলকে দেখে হাসতে হাসতে বলল প্রফুল্ল। প্রফুল্লর পাশেই দাঁড়িয়েছিলেন নবীন সেন। নীলের প্রশংসা শুনে জ্বলে পুড়ে গেলেন তিনি। সারাদিন বাড়িতে বসে থাকলে তো ওরকম শরীর হবেই, কাজকর্ম তো কিছুই নেই, শুধু খাওয়া আর ঘুমানো ছাড়া। শরীরে চর্বি তো বাড়বেই। নীলকে দেখে বললেন নবীন। এসব কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো সেন পরিবারের বাকি সদস্যরা। প্রফুল্ল কি বলবে বুঝে উঠতে পারল না। কল্যাণী দেবী সবটা দেখে সিচুয়েশন লাইট করার চেষ্টায় নেমে পড়লেন। আরে প্রফুল্ল, শোনো না, হঠাৎ করে ভারতে আসার প্ল্যান কিভাবে হলো তোমার? কোনো কাজ ছিল নাকি এখানকার দই মিষ্টি না খেয়ে বেশি দিন থাকতে পারলে না? এবার আমি খুব গুরুত্বপূর্ণ একটা কারণে ভারতে এসেছি, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনাদের আনন্দের কোনো ঠিকানাই থাকবে না। এই কথা বলতে বলতে এক্সাইটেড হয়ে উঠল প্রফুল্ল। পাশে সোফায় বসে ভাইয়ের কথা শুনছিল চিত্রা। আর যদি এই প্রফুল্ল পাল না থাকতো তাহলে চিত্রার জীবন এরকম হতো না। ওর এত রোয়াব শুধুমাত্র ভাইয়ের জন্যই। মন দিয়ে ভাইয়ের কথা শুনছিল চিত্রা। শুধুমাত্র নীল এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট দেখালো না। ও আদ্রিতার পাশে দাঁড়িয়ে চুপ করে থাকলো, কোনো প্রশ্ন করলো না। প্রফুল্লর কথা শুনে কল্যাণীও অবাক হয়ে গেলেন। আচ্ছা, কি এমন ব্যাপার বলো তো, যার জন্য তুমি কানাডা থেকে সোজা ভারতে চলে এসেছো? আপনি তো জানেনই আমি কানাডাতে অনেকদিন ধরে বিজনেস করছি। ভগবানের ইচ্ছায় ওখানে আমার বিজনেস ভালোই চলছে। কয়েক বছর আগে কানাডার সব থেকে পাওয়ারফুল বিজনেসম্যানের সঙ্গে আমার আলাপ হয়েছিল। আমি ওনার কোম্পানিতে কিছু টাকা ইনভেস্ট করেছিলাম, আর তার প্রায় 15 দিনের মধ্যে সেই টাকা প্রায় 3 গুণ হয়ে গিয়েছিল। বিশ্বাস করতে পারছেন? 3 গুণ। আমি আজকে সেন পরিবারের জন্য সেই স্কিমটা নিয়ে এসেছি। আপনারা যদি এতে ইনভেস্ট করেন তাহলে আপনাদের টাকা 15 দিনের মধ্যেই 3 গুণ হয়ে যাবে। টাকার উপর আপনারা শুয়ে থাকতে পারবেন। এই পরিবারে সবাই আগামী 7 পুরুষ বসে খেতে পারবে। প্রফুল্লের এসব কথা শুনে সেন পরিবারের সদস্যদের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল। প্রফুল্ল পাল কি পাগল হয়ে গেল? আমাদের কি বোকা পেয়েছে নাকি? এসব কখনো সত্যি হয়? ধুর, ইনিও নীলের মতোই অকর্মার ঢেকি। কোনো কাজকর্ম নেই, সেন ম্যানশনে এসে বেকার গল্প শোনাচ্ছেন। পরিবারের সদস্যদের এসব ফিসফাস শুনেও না শোনার ভান করল প্রফুল্ল। ওর মুখে এখনো লেগেছিল সেই মিষ্টি হাসি। কারো কোনো কটু কথা প্রফুল্লকে নিজের জায়গা থেকে টলাতে পারেনি। নিজেকে খুবই শান্ত রেখেছিল সে। পকেট থেকে ফোন বের করে একটা ডকুমেন্ট খুলল প্রফুল্ল। সেটা কল্যাণী দেবীকে দেখিয়ে বলল, এটা দেখুন, আমি এই স্কিমে 2 বছর ধরে টাকা ঢালছি। আপনি একবার চেক করে নিন। এই ডকুমেন্টে আমার কোম্পানির সমস্ত রেকর্ড লেখা রয়েছে। ডকুমেন্টটা দেখলেই আপনার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে, আমি কত টাকা ইনভেস্ট করেছি আর কত টাকা রিটার্ন পেয়েছি। এসব শুনে খুবই অবাক হয়ে গেলেন কল্যাণী। প্রথমে পরিবারের বাকি সদস্যদের মতো প্রফুল্লকে বিশ্বাস করতে চাননি তিনি, কিন্তু প্রফুল্লর কোম্পানির রেকর্ড দেখে তো ওনার মাথায় ঘুরে গেল। প্রফুল্ল যা ইনভেস্ট করেছে 10 দিনের মধ্যে তার 3 গুণ ফেরত পেয়েছে। ব্যাপারটা খুব অবাস্তব হলেও এই ডকুমেন্টে এরকমই লেখা রয়েছে। তাই কল্যাণী দেবীও আর কিছু বলতে পারলেন না। সেই সময় সেন পরিবারের এক সদস্য বলে উঠল, প্রফুল্ল মামা, এই অ্যাকাউন্ট আর এই রেকর্ডটা ফেক নয় তো? আপনি আমাদের বোকা বানানোর চেষ্টা করছেন নাকি? কিন্তু প্রফুল্ল মামা তো খুবই অনেস্ট, উনি নিশ্চয়ই আমাদের সঙ্গে এরকম করবেন না। আর এই কাগজটাও নকল মনে হচ্ছে না। সেন পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে বিড়বিড় করতে লাগলো। এসব একদম ভালো লাগছিল না কল্যাণীর। হলের মধ্যে ফিসফাস আওয়াজ শুনে টেবিলের উপর হাত চাপলালেন তিনি। সবাইকে চুপ করার নির্দেশ দিয়ে প্রফুল্লকে বললেন, প্রফুল্ল, স্কিমটা সত্যিই খুব ভালো। তুমি এটা ভেবো না যে তোমার উপর আমরা ভরসা করি না, কিন্তু এখন আমাদের বিজনেস ভালো চলছে না। আর এই মুহূর্তে এরকম একটা জুয়া খেলা আমাদের পক্ষে মনে হয় ঠিক হবে না। এখনই তাই আমরা এত লাভের ব্যাপারে ভাবছি না। কিন্তু তুমি আমাদের কথা এত ভেবেছো, তাই আমি এই মুহূর্তে কিছু টাকা ইনভেস্ট করতে পারি। পর না হয় দেখা যাবে পরে কি করব। কল্যাণীর কথা যুক্তিযুক্ত।
কিন্তু প্রফুল্ল তাও বেশ বোঝানোর মতো করে বলল, আরে জেঠিমা, আপনি একটু বেশিই ভাবছেন। আমার এই বন্ধুটা এখন কানাডাতে অনেক ডেভেলপমেন্ট প্রজেক্ট হাতে নিয়েছে, সবার সঙ্গে মিলেমিশে কাজ করছে। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আপনি নিশ্চিন্তে টাকা ইনভেস্ট করুন। খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন যে আমার একটা কথাও ভুল নয়। আমি তো নিজেও সব টাকা পয়সা ইনভেস্ট করে দিয়েছি। আর সত্যি কথা বলতে ব্যবসা তো এভাবেই হয়, আপনি কাউকে ভরসা না করলে তার সঙ্গে ব্যবসা করবেন কিভাবে? কিন্তু প্রফুল্ল, ওই কোম্পানিটা তো কানাডার। কল্যাণীর কথা শেষ হওয়ার আগেই কথা কেটে দিয়ে প্রফুল্ল বলল, হ্যাঁ, ইন্টারন্যাশনাল কোম্পানি, খুব তাড়াতাড়ি ভারতেও অফিস খুলতে চলেছে। আজ আপনি আমার বন্ধুর কোম্পানিতে ইনভেস্ট না করলে অন্য কেউ নিয়ে নেবে, তখন আপনি হাত কামড়াবেন। আর আপনি তো জানেন আমার নজরকে কেউ ধোকা দিতে পারে না, সব দিক বিবেচনা করেই ইনভেস্ট করছি, আর আপনাদেরও টাকা লাগাতে বলছি। প্রফুল্লর কথা শেষ হতে না হতেই হঠাৎ করে নীল বলে উঠল, প্রফুল্ল মামা, আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না, মনে হচ্ছে শস্যের মধ্যে ভূত রয়েছে। আপনার বন্ধুকে আমার একদম ঠিকঠাক মনে হচ্ছে না, আর তার উপর এরকম একটা স্কিম। আমার মনে হয় এই লোকটা সম্পর্কে ভেরিফিকেশন করে নেওয়া উচিত। তুমি এত কথা বলছো কেন? তোমাকে এর মধ্যে আবার কে কথা বলতে বলেছে? দেখতে পাচ্ছ না তোমার মামা কথা বলছে? ওর কথার উপরে কথা বলার অধিকার তোমাকে কে দিল? কিছুই তো জানো না, কিছুই বোঝো না, এত কথা কিসের? চুপচাপ যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো, এখানে তোমার ওপিনিয়ন নেওয়ার জন্য কেউ বসে নেই। গম্ভীর গলায় নীলের দিকে তাকিয়ে বলল চিত্রা। চিত্রা চাইছিল যে সেন পরিবার প্রফুল্লর কথায় রাজি হয়ে যাক, কোনোভাবেই ওর ভাইকে খালি হাতে যেন ফিরতে না হয়। এর জন্য চিত্রা যা করার তাই করবে। কল্যাণীর উপর কথা বলা একটু মুশকিল, তাই সুযোগ বুঝে নীলকে ঝেড়ে নিজের মনের রাগ কমালো চিত্রা। নীল তো চিরকালই ওর দু চোখের বিষ। মা, আমার কথাটা শুনুন, আমি খুব ভেবে চিন্তে কথাগুলো বলছি, আমার কথা মন দিয়ে একবার শুনে তো দেখুন। প্রফুল্ল মামা স্কিমের বিষয়ে তো বলে দিলেন, কিন্তু এটা বললেন না যে ওই লোকটা 15 দিনের মধ্যে কিভাবে টাকাটা 3 গুণ করে দেয়। এটা কিভাবে পসিবল? কোন মেথডে এই কাজ হয়? এসব না জেনে আমরা কিভাবে সেন পরিবারের সমস্ত ধন সম্পত্তি এই স্কিমে ঢালতে পারি? এই স্কিমের লোভে পড়ে যদি আমাদের সব টাকা ডুবে যায়, তখন আমরা কি করব? বেশ গভীরে গিয়ে বিচার করে এই কথাগুলো বলল নীল। কি সব ভুলভাল কথা বলছে দেখো, কোনো কাজেই তো লাগে না, তার উপরে এত ভালো একটা স্কিমের বিষয়ে ভুলভাল বলতে এসেছে। নিজের বাড়িতে গিয়ে ওর একটু কাজকর্ম করা উচিত। সেন পরিবারের বিষয়ে বলার মতো অনেকে আছে, ওর দরকার নেই। আমাদের মতো বিজনেসম্যানদের সামনে এর তো মুখ খোলাই উচিত নয়। আর নীলের জন্য যদি এত ভালো সুযোগ হাতছাড়া হয়, তাহলে ওকে এর জন্য কম্পেনসেট করতে হবে। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, এর কাছে কিছুই নেই, কম্পেনসেট করবে কিভাবে? অকর্মণ্য কোথাকার। সবাই যেন নীলের উপর চড়াও হলো। নীলকে ছোট বড় অনেক কথাই শুনতে হলো তার জন্য। আদ্রিতার এসব শুনতে মোটেও ভালো লাগলো না। নীল, প্লিজ চুপ করো, আজকেই মামা কানাডা থেকে বাড়িতে এসেছে, তোমার কথা শুনে ওনার খারাপ লাগতে পারে, এটা কি তুমি বুঝতে পারছো না? কানে কানে নীলকে বলল আদ্রিতা। আদ্রিতা, তোমার এসব শুনে ভরসা হচ্ছে? আদ্রিতাকে জিজ্ঞেস করলো নীল। না, কিন্তু তোমার এসবের মধ্যে ঢোকার কোনো প্রয়োজন নেই, আমার পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকো, আর যা হচ্ছে শোনো, তোমার কিছু বলার দরকার নেই। বেকার আগ বাড়িয়ে দুটো কথা শোনার কি দরকার? ওরা যা পারে করুক। আদ্রিতাও কিছু বুঝে উঠতে পারছিল না কি করা উচিত, কিন্তু নীলকে যেন আর কারো কথা শুনতে না হয় সেই চেষ্টাই করছিল একজন স্ত্রী হয়ে। তবে মনে মনে সেও এই স্কিমের উপর একেবারেই ভরসা করতে পারছিল না। কিন্তু মামার উপরে কোনো কথা বলতে চাইছিল না আদ্রিতা। এই মামার জন্যই আদ্রিতা আর ওর মা এখনো সেন ম্যানশনে থাকতে পারছে। প্রফুল্লর সত্যিই অনেক অবদান রয়েছে। তাই চুপ করে প্রফুল্লর কথা শোনা ছাড়া আদ্রিতার কাছে আর কোনো উপায় ছিল না। কল্যাণীও নীলের কথায় কোনো পাত্তা দিলেন না, যেন মনে হলো নীল কিছু বলেইনি। উনি শুধু প্রফুল্লকে দেখছিলেন। স্কিমটা নিয়ে প্রফুল্ল খুবই এক্সাইটেড, আর এই বিষয়টা কল্যাণীর নজর এড়ায়নি। একটা দীর্ঘশ্বাস নিয়ে কল্যাণী বললেন, প্রফুল্ল, আমি ভাবছিলাম আমরা প্রথমে 1-2 কোটি টাকা ইনভেস্ট করি, তারপর না হয়। কলকাতা শহরে সেন পরিবারের একটা নাম রয়েছে, আর সেখানে মাত্র 1-2 কোটি। এই পরিবারের ব্যাপারে আমি আমার বন্ধুকে কত কি বলে এসেছি, আর এই যদি টাকার অ্যামাউন্ট হয়, তাহলে আমি ওকে আর মুখ দেখাতে পারবো বলুন তো? সেন পরিবারের ব্যাপারে বা সবাই কি ভাববে? বলবে কয়েকশো কোটি টাকার ব্যবসা দাঁড় করিয়ে মাত্র 1-2 কোটি ইনভেস্ট করতে এসেছে। এবার জেদ করতে লাগলো প্রফুল্ল। তাই না তাই, কলকাতা শহরে আমাদের পরিবারের এত নাম ডাক, টাকার পরিমাণের কথা শুনলে সবাই হাসাহাসি না করে? সেন পরিবারের সদস্যরা আবার নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। এদিকে সবার কথা শুনে চাপে পড়ে গেলেন কল্যাণী। উনি আর কিছু ভাবতে পারলেন না, নিজের পরিবারের সবাইকে সিদ্ধান্ত নিতে বললেন। আমার মনে হয় আপনাদের সমস্ত সম্পত্তি এই স্কিমে লাগিয়ে দেওয়া উচিত। 15 দিনেই 3 গুণ হয়ে যাবে, তারপর আপনারা আজীবন বসে বসে খাবেন, আর কোথাও ইনভেস্ট করার কোনো প্রয়োজনই পড়বে না। সেন পরিবারের সদস্য না হয়েও কল্যাণীর কথা শুনে নিজের এক্সাইটমেন্ট ধরে রাখতে পারল না প্রফুল্ল। তবে এখানেই 2 দলে ভাগ হয়ে গেল সেন পরিবার। কেউ বলল প্রফুল্লর কথা মেনে নিতে, আবার কেউ বিরোধিতা করলো। যেমন পল্লবী, ও নীলের কথা সমর্থন করে বলল, নীলদা কিন্তু খুব একটা ভুল কথা বলেনি। ঠাম্মা, আমার মনে হয় প্রফুল্ল মামার এই স্কিমের চক্করে না পড়াই ভালো, আমার এসব একদম ঠিক লাগছে না। প্রফুল্ল সেন পরিবারের সদস্য না হলেও এই পরিবারে ওর অন্য একটা জায়গা রয়েছে। সেন পরিবারের সব কোম্পানিতেই প্রফুল্ল টাকা ঢেলেছিল, এমনকি অনেক বিজনেস দাঁড় করাতেও সাহায্য করেছিল। তাই প্রফুল্লকে সবাই মান্যি করে। কিন্তু এমন একটা প্রস্তাবে রাজি হবে কিনা এটা নিয়েই ধর্মসংকটে পড়ল সেন পরিবার। প্রফুল্লর কথা শুনে কি এতগুলো টাকা ইনভেস্ট করবে সেন পরিবার? প্রফুল্লকে কি সেন পরিবারের কোনো স্ক্যামে ফাঁসানোর চেষ্টা চলছে? যদি সত্যি হয়,
তাহলে নীল কিভাবে বাঁচাবে সেন পরিবারকে? আদ্রিতা কি ওকে সাপোর্ট করবে? সেন পরিবার কি 3 গুণ টাকা পেয়ে বিশাল ধনী হবে, নাকি মাঝ সমুদ্রেই ভরাডুবি হবে? এভরিওয়ান সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে পরবর্তী পর্ব দেখতে এবং আপনার কমেন্ট বক্স চেক করুন।